আগের দিন আমরা আলোচনা করেছিলাম ভারতবর্ষের মৃত্তিকা। বিভিন্ন স্থানে কী ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায় সেই সমস্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব মৃত্তিকার ক্ষয়। মৃত্তিকার ক্ষয় বলার আগে বলে রাখি যে আমাদের এই যে ভূত্বক আছে তার ওপরে কয়েক সেন্টিমিটার মাটি তৈরি হতে প্রায় হাজার হাজার বছর সময় লেগে যায়। আর এই যে মৃত্তিকা আছে বা মাটি আছে, প্রাকৃতিক শক্তির মাধ্যমে এই যে মৃত্তিকা স্থান পরিবর্তন, এটা একটা সাধারণত একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন ওই স্থান পরিবর্তন বা মৃত্তিকার এই অপসারণ যদি অধিক হারে হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে মৃত্তিকার ক্ষয় বলে থাকি। তাহলে মৃত্তিকার ক্ষয় আমরা যদি সাধারণতভাবে বলে থাকি, সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির হারের তুলনায় প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে এই অপসারণের হার যদি বেশি হয়, তাকেই আমরা মৃত্তিকার ক্ষয় বলে থাকি। এবার আমরা আলোচনা করব মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি ও মৃত্তিকা ক্ষয়ের কারণ। মৃত্তিকা ক্ষয়ের কারণের মধ্যেই আমরা পদ্ধতিগুলো আলোচনা করে নেব। তো প্রথমে মৃত্তিকা ক্ষয়ের কারণকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর দ্বিতীয় হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ আলোচনা করার সময় প্রথমেই বলে রাখি যে জলবায়ুগত কিছু কারণ আছে। এই জলবায়ুগত কারণের মধ্যে প্রথমেই বৃষ্টির ফোঁটার প্রভাবে যে ক্ষয়টা হয়ে থাকে, সেটা তিনটে গুরুত্বপূর্ণ ক্ষতিকারক প্রভাব এখানে আমরা দেখতে পাবো। কি করবে? বৃষ্টির ফোঁটা যখন সজোরে মাটিতে আঘাত করে তখন মাটি আলগা হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে মাটির দানাদার যে গঠন সেটা ধ্বংস হয়ে যায়। আর তৃতীয় হচ্ছে মাটিকে চিটানো তরল কাদায় পরিণত করে। এই তরল কাদায় পরিণত করার পরেই সেটা ঢাল অনুযায়ী বা জলের প্রবাহ দ্বারা সেটা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে যায়। সবেগে বৃষ্টির ফোঁটা যখন মাটিতে সজোরে আঘাত করে তখন উৎপন্ন যে তীব্র গতিশক্তি সেটা মাটির কণার মধ্যে সঞ্চারিত হয়ে যায়, এবং তারপর ওই যে মাটি আলগা হয়ে যায়, মাটির দানাদার গঠন ধ্বংস হয়ে যায়, মাটিকে চিটানো তরল কাদায় পরিণত করে এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। এবারে আসি প্রবাহমান জলের প্রভাবে ক্ষয়। প্রবল যখন বৃষ্টি হয় তখন যে পৃষ্ঠপ্রবাহ তৈরি হয়, অর্থাৎ ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হয় জল, তো মৃত্তিকার ব্যাপক ক্ষতি সাধন করে। জলপ্রবাহের মাধ্যমে মৃত্তিকা মূলত তিনভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। প্রথম হচ্ছে চাদর ক্ষয়। প্রথমে যখন প্রবল বৃষ্টি হয় তখন ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে প্রবাহিত জলধারা ভূপৃষ্ঠের ওপরের একটা স্তর, ধুলোর স্তরকে অপসারিত করে দেয়। মানে চাদরের মতো একটা স্তরকে শুধুমাত্র অপসারিত করে দেয়। তো সেই জন্য এটাকে চাদর ক্ষয়ও বলা হয়, স্তরের মতো ক্ষয় বলে একে স্তর ক্ষয়ও বলা হয়, এবং ইংরেজি থেকে সিড ইরোশন বলা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে নালী ক্ষয়। প্রবাহিত জলধারা যখন প্রবাহিত হতে থাকে তখন যেখানে মৃত্তিকার গঠন হালকা সেখানে এই জলরাশি কী করে, ছোট ছোট নালা তৈরি করে মৃত্তিকাকে ক্ষয় করে নিয়ে যায়। এবং তৃতীয়, জলরাশির চাপে ওই নালাগুলো যখন আরও প্রশস্ত, আরও গভীর হয়, তার মানে বেশি পরিমাণ মৃত্তিকা ক্ষয় করছে, এই পদ্ধতিটাকে বা এই ক্ষয়টাকে বলা হচ্ছে খোয়াই ক্ষয়। এছাড়াও আছে র্যাভাইন ক্ষয়, মানে এই বড় বড় নালিকা আরও বড় খাতের মতো তৈরি হয়ে যায়, সেটাকে আমরা র্যাভাইন ক্ষয় বলে থাকি। এরপর আসি বায়ু প্রবাহের ফলে ক্ষয়। বায়ু প্রবাহের দ্বারা মাটির ক্ষয় সবচেয়ে বেশি ঘটে শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চল, যেমন আমাদের ভারতবর্ষের পশ্চিমাংশে যে থর মরুভূমি অঞ্চল আছে বা উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল আছে সেখানে বায়ু প্রবাহের দ্বারা শিলা বা মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। তো প্রথমে কি হয়, এই বাতাস মাটির সূক্ষ্মতর কণাগুলোকে হাজার হাজার কিলোমিটার দূরে উড়িয়ে নিয়ে যায়। এইভাবে কি হচ্ছে, এক জায়গায় ক্ষয় হচ্ছে, অন্য জায়গায় সঞ্চয় হচ্ছে। তো বাতাসের প্রবাহ কি হয়, মাটির ওপরে কি করে, বিভিন্ন উপকরণগুলোকে, যেমন জৈব অজৈব যে উপকরণগুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং সেগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায়। এরপর আসি ভূপ্রাকৃতিক কারণ। ভূপ্রাকৃতিক কারণের মূল উপাদানগুলো যথাক্রমে ভূমির ঢালের প্রকৃতি, সেটা মৃদু, খাড়া না মাঝারি ধরনের, ভূমিভাগের আপেক্ষিক বন্ধুরতা, তার ঢালের পরিমাণ, বিস্তৃতি, তার বৈচিত্র্য, এইগুলো মৃত্তিকা ক্ষয়কে প্রভাবিত করে থাকে। যেখানে ঢাল খুব বেশি এবং দৈর্ঘ্যও খুব বেশি, সেখানে প্রবাহিত জলধারার বেগও বাড়তে থাকবে এবং ক্ষয়ের পরিমাণও বাড়তে থাকবে। এইটা গেল ভূপ্রাকৃতিক কারণ। এরপর আমরা আলোচনা করব মনুষ্যসৃষ্ট কারণগুলো নিয়ে। প্রথমেই মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে পড়ে জনসংখ্যার চাপ।
সভ্যতার যত উন্নতি ঘটেছে তত বেশি রাস্তাঘাট, ঘর বাড়ি, শিল্পায়ন হয়েছে, বনভূমি কী হয়েছে, ধ্বংস হয়েছে। এর ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণটাও দিন দিন বেড়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অবৈজ্ঞানিক খনন। যে বিভিন্ন অঞ্চলে, যে খনি অঞ্চলে যে বদ্ধ বা মুক্ত পদ্ধতিতে খনিজ পদার্থ উত্তোলন করা হয়ে থাকে, সেখানে যদি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করা হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে ধস বা সেখানে মৃত্তিকা ক্ষয়ের প্রবণতা দিন দিন বাড়তে থাকবে। দ্বিতীয় হচ্ছে পার্বত্য অঞ্চলে ভূমিধস। তো পার্বত্য অঞ্চলে অনেক সময় আমরা দেখে থাকবো যে রাস্তাঘাট তৈরি করা বা পর্বতের ঢালেতে বৈজ্ঞানিক পদ্ধতি না মেনে সেখানে ঘর বাড়ি তৈরি করা, এর কারণের জন্য অনেক সময় ধসের প্রবণতা বেড়ে থাকে। এটা মানুষের কারণেই হচ্ছে, কারণ মানুষের দ্বারাই মাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। এরপরে আসি বৃক্ষচ্ছেদন। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা বিশেষ করে অপরিণত গাছ, যেগুলোকে বেশিরভাগ কেটে নেওয়া হচ্ছে। আসলে গাছ তো মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে থাকে। বৃষ্টির ফোঁটা যখন সজোরে ভূপৃষ্ঠকে আঘাত করে, তো গাছই একমাত্র সেই বৃষ্টির ফোঁটাকে আঘাত করতে বাধা দেয় এবং গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, মৃত্তিকা ক্ষয়ের যে প্রবণতাটা সেটাকে রোধ করে। হচ্ছে প্রথাগত কৃষি পদ্ধতি। প্রথাগত কৃষি পদ্ধতিতে মৃত্তিকা ক্ষয়ের প্রবণতা অনেক বেড়ে যায়, কারণ তোমরা জানো যে প্রাচীন পদ্ধতি, ঝুম চাষ বা বিভিন্ন ধাপ চাষ, এই সমস্ত পদ্ধতিতে চাষাবাদ করার ফলে মৃত্তিকার ওপরের যে দৃঢ়ভাব, মাটির মধ্যে দৃঢ়ভাব, সেটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে গেলে তো বৃষ্টির জলে বা প্রবাহমান জলধারার কারণে মৃত্তিকা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাছাড়া মাটিতে বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, মানে মৃত্তিকা পরীক্ষা না করেই তাতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করার ফলে মাটির যে স্বাভাবিক ধর্ম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে, মাটি আলগা হয়ে পড়ছে, যা মাটির ক্ষয়টাকে আরও ত্বরান্বিত করছে। শেষ পয়েন্ট আসি, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচারণ। সাধারণত আমাদের ভারতবর্ষে রাজস্থান বা কাশ্মীর এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে পাহাড় পার্বত্য অঞ্চলে, যেখানে পশুচারণ অনিয়ন্ত্রিতভাবে করা হয়ে থাকে, এর ফলে কী হয়, যে ভূপৃষ্ঠের উপরে যে ঘাসের যে আচ্ছাদন সেটা নষ্ট হয়ে যায়, বা ছোটো ছোটো যে চারা গাছ সেগুলোকে ওই পশুপালনের ফলে সেগুলো নষ্ট হয়ে যায়। এর ফলে মাটি উন্মুক্ত হয়ে পড়ে, আর তার ফলে ক্ষয়টার প্রবণতাটাও বেড়ে যায়। এবার আমরা আলোচনা করব ভারতের মৃত্তিকা ক্ষয় অঞ্চল। ভারতে কোথায় কোথায় মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। ভারতের প্রায় 1/4 ভূমি এই ভূমিক্ষয়ের কবলে অন্তর্ভুক্ত। তো ভারতবর্ষের বিশেষ করে তিনটে অঞ্চলকে আমরা দেখে থাকি যেখানে ভূমিক্ষয় প্রবণতা সবচেয়ে বেশি। প্রথম হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চল বলতে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো আছে, ওই অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ওই সমস্ত জায়গায় ঝুম চাষ, বাগিচা কৃষি ইত্যাদি সম্প্রসারণের কারণে মৃত্তিকা ক্ষয়ের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে পূর্ব ভারতের যে মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, ওখানে যে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বাইরের কিছুটা অংশ, ওই সমস্ত জায়গায় অনিয়ন্ত্রিত পদ্ধতিতে যে খনিজ দ্রব্য উত্তোলন করা হচ্ছে বা সেখানে যে বনভূমি নষ্ট করে দেওয়া হচ্ছে, তার কারণের জন্য সেখানে ভূমিক্ষয় হচ্ছে। তৃতীয় হচ্ছে পশ্চিম হিমালয় অঞ্চল, ওই যে কাশ্মীর বা হিমাচল প্রদেশ বা আমাদের আরাবল্লী পার্বত্য অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে অনিয়ন্ত্রিত পশুচারণ, তারপরে ফল চাষের জন্য জমি ব্যবহার করা হচ্ছে, বৃক্ষচ্ছেদনের মাত্রা ওখানে খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই কারণের জন্য ওই সমস্ত জায়গায় ভূমিক্ষয়ের প্রবণতাটা খুব বেড়ে গেছে। তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় ভূমিক্ষয়ের প্রবণতা সবচেয়ে বেশি। এবার আমরা আলোচনা করব মৃত্তিকা ক্ষয়ের ফলাফল। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উর্বর মাটির অপসারণ। মাটির ওপরে যে জৈব পদার্থ, খনিজ পদার্থ সমৃদ্ধ যে অংশটা আছে, সেটা ভূমিক্ষয়ের ফলে কী হচ্ছে, অপসারিত হয়ে যায়, যার ফলে মাটির উর্বরতা কমে যায়, উর্বরতা হ্রাস পায়। এবং মাটির ওপরের স্তরে যে টপ সয়েলে যে পুষ্টিমৌলগুলো থাকে, বিশেষ করে ওই যে এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এছাড়াও যে অনুখাদ্যগুলো থাকে, সেগুলো অপসারিত হয়ে গেলে মাটি সহজে কী হচ্ছে, তার উর্বরতা হারিয়ে ফেলছে, যাকে আমরা একদিক থেকে মৃত্তিকা ক্ষয়ও বলতে পারি। এছাড়া দ্বিতীয় যেটা কারণ, সেটা হচ্ছে মাটির যে ভৌমজল, তার উচ্চতা হ্রাস। মাটির ভৌমজল সাধারণত বৃষ্টির জলই তার উৎস। বৃষ্টির জল নিচের দিকে অনুস্রাবণের ফলেই ভৌমজলের উচ্চতা বৃদ্ধি পায়, কিন্তু ভূমিক্ষয়ের ফলে কি হচ্ছে, অনেক সময়
পৃষ্ঠপ্রবাহের পরিমাণ বেড়ে যায়, কারণ মাটির ওপরের নরম অংশটা তো অপসারিত হয়ে যায়, তো কঠিন ভূমির উপর দিয়ে জল পৃষ্ঠপ্রবাহ দেখতে পাওয়া যায়। এর ফলে নিচের দিকে জল আর অনুস্রাবণ হয় না, তার ফলে ভৌমজলের ঘাটতি দেখতে পাওয়া যায়, ভৌমজলের উচ্চতার হ্রাস পায়। তৃতীয়, বিভিন্ন বন্যা বা খরার প্রবণতা বৃদ্ধি পায়, কারণ ভূমিক্ষয় বাড়লে সেই ক্ষয়জাত পদার্থগুলো এসে নদী, নালা, খাল, বিল ইত্যাদি জায়গায় সঞ্চিত হয় বা জলাধারে এসে সঞ্চিত হয়, তার ফলে সেই সমস্ত জায়গার জল ধারণ ক্ষমতাও কমে যায়। এবারে বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে যায়, তখন তো আর অতিরিক্ত সেই জল ধারণ ক্ষমতা থাকে না, তার ফলে বন্যা, যাকে আমরা প্লাবন বলে থাকি, সেই পরিস্থিতি তৈরি হয়। চতুর্থ হচ্ছে মরু অঞ্চলের সম্প্রসারণ। এই যে বায়ুর দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে মরুভূমি অঞ্চলের বালি বা ওখানকার যে মরুমৃত্তিকা স্থানান্তরিত হয়ে যায়, এর ফলে কি হচ্ছে, পার্শ্ববর্তী মরুভূমি থেকে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোও মরুভূমির অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ সেই সমস্ত জায়গাতে বালি উড়ে গিয়ে সেই সমস্ত কৃষিভূমিগুলোকে নষ্ট করে দেয়, তাদের বসতিকে নষ্ট করে দেয়। পঞ্চম যে ফলাফল সেটা হচ্ছে বায়ুর যে স্বচ্ছতা সেটা হ্রাস পায়, কারণ বায়ুবাহিত যে সমস্ত মাটি বা ক্ষয়জাত পদার্থগুলো বায়ুর মধ্যে তো মিশে থাকে, তার ফলে বায়ুর মধ্যে যে স্বচ্ছ ভাব সেটা দেখতে পাওয়া যায় না। তাহলে অনেকে সহজেই কী হচ্ছে, পরিবেশে ধোঁয়াশার সৃষ্টি হয়ে থাকে। এর ফলে বায়ু যে দূষণ যে কথাটা, সেই পরিস্থিতি তৈরি হয়ে যায়। বায়ুর একদিক থেকে ঘনত্ব বেড়ে যায়, একদিক দিয়ে যেমন বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তেমনিভাবে জলের ঘনত্বও বেড়ে যায়, জলের স্বচ্ছতার উপরও প্রভাব ফেলে। পলি, কাদা ইত্যাদি যে সমস্ত আছে, যেগুলো হচ্ছে নদীর জলে বেশি পরিমাণে থাকলে জলের ঘনত্ব বাড়ে, জল ঘোলা হয়ে যায়, জল অস্বচ্ছ হয়ে যায়, যেমন আমাদের গঙ্গা নদীতে দেখতে পাওয়া যায় ঘোলা জল। এই ঘোলা ও অপরিষ্কার জল বিদ্যুৎ তৈরির কাজে সেইভাবে লাগে না, কারণ ওই ঘোলা জল যে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই টারবাইনের অনেক ক্ষতি করে। শেষ পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি। ভূমিক্ষয়ের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভূমির ওপরের উর্বর যে মাটি সেটা অপসারিত হয়ে যাচ্ছে, মাটি অনুর্বর হয়ে পড়ছে, তার ফলে কী হচ্ছে, কৃষিকাজের যে উৎপাদন সেটাও অনেক কম হচ্ছে, যেটা অর্থনৈতিক যে সমৃদ্ধি বা অর্থনৈতিক যে উন্নতি সেটাকে বাধার সৃষ্টি করছে, মানে কৃষিকাজ আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ। মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকার উপরি স্তরে যে উর্বরক পদার্থ থাকে সেটা তো অপসারিত হয়ে যায়, তার ফলে মাটির যে গুণমান সেটা মাটি আর রক্ষা করতে পারে না। সেই জন্য কী প্রয়োজন হয়ে পড়ে, সংরক্ষণের প্রয়োজন হয়ে পড়ে, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের প্রয়োজন হয়ে পড়ে। তাই মৃত্তিকা ক্ষয় রোধ করে উর্বরতা শক্তি পুনরুদ্ধার করতে, মৃত্তিকার কার্যকারিতা শক্তি বৃদ্ধি করতে এবং সর্বোপরি মাটি সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কি বলা হচ্ছে, মৃত্তিকা সংরক্ষণ। এই মৃত্তিকা সংরক্ষণের কতগুলো পদ্ধতি আছে, যেমন বৃক্ষচ্ছেদন বন্ধ ও বৃক্ষরোপণ, কারণ আগেই বলেছি যে বৃষ্টির ফোঁটা মাটিতে সরাসরি আঘাত করে, তার ফলে মাটি ক্ষয়ের প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। তো গাছ থাকলে কি হয়, বৃষ্টির ফোঁটাকে বাধা দেয় এবং গাছের যে শিকড় সেটাও মাটিকে আঁকড়ে ধরে রাখে, মৃত্তিকার যে ক্ষয়ের প্রবণতা সেটাকে রোধ করে। তো বৃক্ষরোপণ একটা অপরিহার্য বিষয় এই মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফালি চাষ। যে সকল ঢালু জমিতে ভূমিক্ষয় বেশি হয়ে থাকে সেখানে ঢালের আড়াআড়ি চওড়া ফিতের মতো জমি তৈরি করে সেখানে ওই ক্ষয়রোধকারী যেমন সিম, ডাল, সোয়াবিন এই ধরনের চাষ করতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা তো তোমরা জানো, সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমোন্নতি রেখা বলা হয়। সেই সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে জলের যে গতি, উপর থেকে জল যখন নেমে আসে সেই গতিকে বাধা দিয়ে আটকে দিয়ে মৃত্তিকার ক্ষয় রোধ করতে হবে। এবং চতুর্থ পয়েন্ট সেটা হচ্ছে ধাপ চাষ। পাহাড় বা পর্বতের ঢালু অংশে ধাপ কেটে এক একটি সমতল ভূমি তৈরি করে সেখানে কৃষিকাজ করতে হবে। এতে ভূমিক্ষয় যে ভীষণভাবে কমানো যায় এর অনেক উদাহরণ পাওয়া গেছে। বিভিন্ন ধরনের ধাপ তৈরি করা যায়, যেমন বেঞ্চ সোপান আছে, পর্যায়িত সোপান আছে, সমতল সোপান আছে। পঞ্চম যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খোয়াই ক্ষয় প্রতিরোধ। যে ছোট ছোট বাঁধ বা জলাধারা তৈরি করতে হবে ওই খোয়াই ক্ষয় অঞ্চলে, এবং সেই সমস্ত জায়গাতে কৃষিকাজ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, খাদ নির্মাণ করতে হবে।
এবং শেষে যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে ঝুম চাষ রোধ। বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ হয়ে থাকে, তার ফলে মৃত্তিকা ক্ষয়ের মাত্রাও খুব বেশি। এটাকে আমাদের পুরোপুরি বন্ধ করতে। এছাড়াও শস্যাবর্তন পদ্ধতি আছে, অতিরিক্ত পশুচারণ যে রোধ করতে হবে। শস্যাবর্তন পদ্ধতি বলতে এখানে একটা জমিতে বারবার বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়ে থাকে, তার ফলে কোনো সময়ই জমি কিন্তু উন্মুক্ত থাকে না এবং মাটি দৃঢ়ভাবে অবস্থান করে থাকে, মাটি ক্ষয়প্রাপ্ত কম হয় এবং জৈব পদার্থের পরিমাণও খুব বেশি হয়। কারণ হচ্ছে সারা বছরই যেহেতু কৃষিকাজ হয়ে থাকে, তো জৈব পদার্থের ওপরে যে স্তর সেটা খুব পুরু হয়ে থাকে এবং মৃত্তিকা ক্ষয়ের প্রবণতাটাও অনেকটাই কমিয়ে দেয়।